আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা যে যেখানে আছেন বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি বড় অদ্ভুত এক ধরনের খেলা। সময়ের চাকা এখানে এমনভাবে ঘুরে যা আমরা অনেক সময় সাধারণ চোখে কিংবা খালি চোখে দেখতে পাই না। কিন্তু একটু যদি গভীরভাবে চারপাশের পরিস্থিতির দিকে তাকান, তবে একটি রূঢ় সত্য আপনার সামনে কিন্তু আয়নার মতো পরিষ্কার হয়ে উঠবে। আর সেই সত্যটি হলো, এই যদি হয় বর্তমান অবস্থা, তবে আপনারা লিখে রাখুন আওয়ামী লীগ ফিরতে আর খুব বেশি দেরি নেই। কথাটি শুনে হয়তো অনেকেই চমকে উঠতে পারেন। হয়তো ভ্রু কুঁচকে ভাবতে পারেন, এই তো সেদিন এক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরাক্রমশালী সরকারের পতন হলো। আর এখনই তাদের ফিরে আসার কথা আসলে কেন বলছি? কিন্তু ভাই দেখেন, ইতিহাস কিন্তু বড় নির্মম বিচারক। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনি যখন আপনার প্রতিপক্ষের চেয়ারে বসে ঠিক তার মতোই আচরণ করতে শুরু করবেন, কিংবা তার চেয়েও এক ধাপ এগিয়ে যাবেন, তখন প্রকৃতির নিয়মেই মানুষ পুরনোকে নতুন করে কিন্তু আবারও মূল্যায়ন করতে শুরু করে। সুপ্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিকে তাকালে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত, বিচারের তীর্থস্থান। যারা আইন নিয়ে কাজ করেন, আইনের চুলচেরা বিশ্লেষণ করেন, তাদের আঙিনায় যে নির্বাচনটি হবে সেটি গোটা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হওয়ার কথা ছিল, তাই না? অতীতে আমরা দেখেছি, দেশে যখন কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি তখনও কিন্তু সুপ্রিম কোর্ট বারে একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কিন্তু আজ সেখানে আসলে কি হচ্ছে? একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যা ঘটে গেল, তা শুধু হতাশার নয়, বরং চরম আতঙ্কের। ভাবতে অবাক লাগে, 12,000 ভোটারের একটি বৃহৎ সমিতিতে মাত্র 300 জন সদস্য মিলে একটি বিশেষ সাধারণ সভা বা এজিএম করে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে প্রায় 40 জন প্রার্থী এই নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারবেন না। কেন পারবেন না? তাদের অপরাধটা আসলে কি? সুপ্রিয় দর্শক, তাদের গায়ে ট্যাগ লাগিয়ে দেয়া হলো যে তারা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সমর্থক। এই যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট বা সাধারণ আইনজীবীদের আপত্তির কথা বলে এত বড় একটি অংশকে নির্বাচনের মাঠ থেকে এক কথায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এটা কি আসলে কোনো গণতান্ত্রিক আচরণ হলো? কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন, এখানে আপত্তির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে ভয়। হ্যাঁ, চরম ভয়। যারা নির্বাচন পরিচালনা করেছেন, তারা কি তবে ভেতরে ভেতরে জানেন যে এই মানুষগুলোকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় কিংবা ব্যালটের মাধ্যমে তাদেরকে আসতে দেওয়া হয়, তাহলে তাদেরকে কোনোভাবে হারানো সম্ভব নয়? আমরা কথায় কথায় 2014 সালের নির্বাচনের সমালোচনা করি। আমরা বলি সেটি ছিল বিনা ভোটের নির্বাচন, আমি ডামি, এমনকি হ্যান ত্যান ভুগিযোগী মার্কা নির্বাচন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, 2014 সালেও কি আওয়ামী লীগ কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়ে বলেছিল যে বিএনপি নির্বাচন করতে পারবে না, বা এই লোক বিএনপি করে সে নির্বাচন করতে পারবে না? তারা সবাইকে ডেকেছিল। কিন্তু রাজনৈতিক অবিশ্বাসের কারণে অনেকেই সেদিন বা সেই সময় অংশ নেয়নি। সেটি ছিল একটি রাজনৈতিক বর্জন। কিন্তু আজ সুপ্রিম কোর্ট বারে যা হলো, তা তো বর্জন নয়, এটি সরাসরি গলা টিপে ধরা। আপনি একটি পক্ষের রাজনীতি করার অধিকার, সংগঠন করার অধিকারকে স্রেফ একটি প্রজ্ঞাপনের দোহাই দিয়ে কেড়ে নিচ্ছেন। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করতে চেয়েছিল বা করেছে, বিচার করার চেষ্টা করেছে। নতুন সরকার এখন এসেছে এবং বিল পাশ করেছে, তবে বিচার কিন্তু চলমান রয়েছে। যতদিন বিচার শেষ না হচ্ছে, চূড়ান্ত রায় না আসছে, ততদিন একটি প্রজ্ঞাপন দিয়ে কি দেশের একজন নাগরিকের যে সাংবিধানিক অধিকার রয়েছে সেই সাংবিধানিক অধিকারকে রহিত করা যায় কোনোভাবে? যারা আইনের ধারক ও বাহক, তারা নিজেরাই যখন আইনের এই মৌলিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন,
তখন সাধারণ মানুষ আসলে কার কাছে গিয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা কিন্তু সবার সামনে এসে দাঁড়ায়। আর এই যে জবরদস্তি করে প্রতিপক্ষকে মাঠ থেকে বের করে দিয়ে আমরা আর মামুরা মিলে একটি নির্বাচন সাজালেন। তার ফলাফল কি দাঁড়ালো? প্রথম দিনের ভোটের যে হিসেব আমরা পেলাম তা দেখে তো চক্ষু আসলে চড়ক গাছ হওয়ার জোগাড়। ১২,০০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২,০০০-এরও কম মানুষ। মাত্র ১৭৭১ জন। অর্থাৎ ১৫% ভোটও পড়েনি প্রথম দিনে। দেশের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ একটি বারে যদি ভোট পড়ার হার এমন তলানিতে গিয়ে ঠেকে, তবে এই নির্বাচনকে আপনি কি বলবেন? এটি তো আর নির্বাচন রইল না, এটি হয়ে গেল একটি সিলেকশন। সাধারণ আইনজীবীরা কিন্তু কোনোভাবেই বোকা নয়। তারা এই একতরফা এবং কলুষিত নির্বাচনকে নীরবভাবে বর্জন করেছেন এবং তারা বুঝিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেয়ার এই যে নোংরা খেলা, এই নোংরা খেলা কিন্তু তারা কোনোভাবেই মেনে নেননি। দর্শক, সবচেয়ে হাস্যকর এবং একই সাথে বেদনার বিষয় হলো এই যে বিরোধী দলবিহীন একটি নিখাত নির্বাচন আপনারা করলেন, সেখানেও কিন্তু শান্তি নেই। সেখানেও জামায়াতপন্থী আইনজীবীরা কারচুপি আর অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন। ভাবা যায় মাঠে কোনো শক্ত প্রতিপক্ষ নেই, তারপরও আপনারা নিজেরা নির্বাচনকে ঘিরে মারামারি করছেন, একে অপরের দিকে চুরির আঙুল তুলছেন। এই দৃশ্য দেখে দেশের সাধারণ মানুষ কি ভাবছে? তারা কি একবার আসলে উপলব্ধির চেষ্টা করছে না? বিএনপির প্রবীণ নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব কিন্তু অত্যন্ত দামি একটি কথা বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে নির্দোষ আওয়ামী লীগারদের বা একটি বিশাল অংশকে এভাবে জোর করে নির্বাচনের বাইরে রাখলে সাময়িকভাবে হয়তো বিএনপি সব পদে জিতে প্রথম হবে আর জামাত হবে দ্বিতীয়। কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি মূলত নিজেদের অজান্তেই নিজেদের কবর খুঁড়ছে। কারণ আজকে যাদের আপনারা বাইরে রাখছেন, কাল তাদের শূন্যস্থানে জামায়াত এসে প্রথম স্থানটি কিন্তু দখল করে নেবে। আপনারা আপনাদের নিজেদের জন্য নয়, বরং অন্য একটি শক্তির জন্য একটি মসৃণ পথ এখানে তৈরি করে দিচ্ছেন। এই যে রাজনৈতিক অদূরদর্শিতা, এই যে কেবল আজকের দিনটি পার করার একটি সস্তা মানসিকতা, এটি কিন্তু একটি জাতির জন্য সবচেয়ে বড় অশনি সংকেত। সুপ্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন মানুষের মনস্তত্ত্ব খুব অদ্ভুত। মানুষ যখন দেখে নতুন যারা ক্ষমতায় এসেছে তারা পুরনোদের চেয়েও বেশি স্বৈরাচারী আচরণ করছে, তখন তাদের মনের ভেতরে একটি নীরব পরিবর্তন কিন্তু ঘটতে শুরু করে। যে মানুষগুলো গতকাল পর্যন্ত আওয়ামী লীগের পতন চেয়ে রাস্তায় নেমেছিল, আজ যখন তারা দেখছে পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সর্বত্র একই স্বৈরতান্ত্রিক কায়দায় কেবল গায়ের জুড়ে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখন কিন্তু তাদের মনে প্রশ্ন জাগাটা কি খুব অস্বাভাবিক? তারা তো ভাবতেই পারে এর চেয়ে তো আগের পরিস্থিতিটাই শত গুণে এবং অনেক ভালো ছিল। দেখুন ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দেয়। সুপ্রিম কোর্ট বারের এই নির্বাচন তার একটি জ্বলন্ত প্রমাণ বা উদাহরণ। আপনারা যাকে ভয় পাচ্ছেন তাকে যদি আইনি প্রক্রিয়ায় ভোটের মাঠে জনগণের রায়ের মাধ্যমে পরাজিত করতে না পারেন, তবে কেবলমাত্র প্রশাসনিক ক্ষমতা আর গায়ের জোর দিয়ে তাদের কতদিন আপনারা দাবিয়ে রাখবেন? এই যে দুর্বলতা আপনারা নগ্নভাবে প্রকাশ করে ফেললেন, এই যে প্রতিপক্ষকে নির্বাচন করতে না দেয়ার কলঙ্ক আপনারাও নিজেদের গায়ে মাখলেন, তাও পুরোপুরি ভাবে। ইতিহাস কিন্তু এর প্রতিটি হিসাব আমি মনে করি কড়ায় গন্ডায় আদায় করে নেবে। তাই আমি আমার আলোচনার শুরুতেই যে কথাটি বলেছিলাম সেটি আবারও পুনরায় এখানে পুনরাবৃত্তি করছি। রাজনীতিতে শূন্যস্থান বলে কোনো কিছুই থাকে না। আপনারা যদি এই সুপ্রতিষ্ঠিত বার্তাটি বুঝতে ব্যর্থ হন, আপনারা যদি ন্যায় বিচারের মন্দিরকে দলীয় সংকীর্ণতার আখড়ায় পরিণত করেন,
তবে সাধারণ মানুষের এই মোহভঙ্গ হতে খুব বেশি সময় লাগবে না, এবং সেই মোহভঙ্গের সুযোগ নিয়ে আপনাদের এই অগণতান্ত্রিক আচরণের সিঁড়ি বেয়েই যদি আগামীকাল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সগৌরবে ফিরে আসে, তবে দয়া করে তখন আর কাউকে কোনোভাবেই আপনারা দোষ দিতে যাবেন না। কারণ তাদের ফিরে আসার এই লাল গালিচাটি কিন্তু অন্য কেউ নয়, আপনাদের এই হটকারিতা আর অদূরদর্শিতাই বিছিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চারপাশের এই দৃশ্যমান রাজনীতির পেছনের অদৃশ্য সত্যগুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন সব সময়। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের সম্পূর্ণ শোনার পর যে মন্তব্যই রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।